আমি ঠিক করেছি যে স্রোতস্বিনীকে আমি আমার ছেলে সার্থকের হাতে তুলে দেব। দিদি ভাই, তুই কি আমার আগে আমার মন বুঝতে পেরেছিস? আমি নিজেই কেন আমাকে বুঝতে পারছি না। আমি কি সার্থক স্যারকে ভালোবেসে ফেলেছি? স্রোত, আমি যদি বলি তোমাকে এই শাড়িটা পরে সুন্দর লাগছে, দারুণ লাগছে, এতটাই অ্যাট্রাকটিভ লাগছে যে তোমাকে দেখবে তার ভালো লাগতে এক মুহূর্ত সময় লাগবে না। তার মানে তুমি বুঝতে পারছো? আজকে ওনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন। এবার তুমি বলো, তুমি কি এটাই চাইছো? আপনি আজ কিন্তু ওই ওপরের ঘরে আমাকে অনেক কিছু বলে ফেলেছেন স্যার, অনেক কিছু। আর আমি বোধহয় আপনার সব কথার মানেটাও ধরে ফেলেছি। কিন্তু আপনি যতক্ষণ না আমাকে সোজাসুজি বলবেন ততক্ষণ আমিও মানব না, কিছুতেই মানব না যে আমিও আপনার প্রতি এত রাতে সার্থক স্যার কেন ফোন করেছেন? এ বাবা, আমি এটা কি করলাম? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? একেবারে মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন ফোন করলাম ওকে? কি কারণে ফোন করলাম? ও যদি দেখে ফেলে কি ভাববে ও আমাকে? ছি 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 ছি। দিদি ভাই, দিদি ভাই, যাক বাবা, ঘুমোচ্ছে, টের পাইনি কিছু। তোমরা আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার নাই মনে করতে পারো, তো আমি নিজেকে এই বাড়ির একজন বলে মনে করি। দেখো, আমি আজ দেখেছি আজ টিয়াকে নিয়ে এই বাড়িতে একটা অশান্তি হয়েছে। তোমাকে আর মাকেও খুব ডিস্টার্ব লাগছিল দেখে। তোমরাও টেনসড হয়ে আছো, এদিকে টিয়াও ডিস্টার্ব, ঘরের দরজা খোলেনি। আমি কি জানতে পারি সমস্যাটা ঠিক কি কারণে টিয়া আপসেট হয়ে আছে? দেখো, তোমার জানার দরকার নেই, তুমি তো আর এই প্রবলেমটা সলভ করতে পারবে না, তাই তুমি এর মধ্যে ঢুকো না। সমস্যার সমাধান করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তুমি সমস্যাটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করো তাহলে তোমার একটু হালকা লাগতে পারে। না, আমি হালকাই আছি। সূর্য, যে কারণেই হোক, তুমি যখন আমার সঙ্গে বসবাস করার সিদ্ধান্তটা নিয়েছো, আমরা কি একটু স্বাভাবিকভাবে থাকতে পারি না? যতই হোক আমি তো এই বাড়ির মেম্বার, তারপরেও তোমরা আমাকে সবকিছু থেকে আলাদা করে রাখছো। আমি পরিষ্কার বুঝতে পারছি টিয়া কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরাও যাচ্ছ। টিয়ার পাস্টের ব্যাপারে আমি সবটা জানি না, ভাষা তো জানি, আর সেটা জেনে আন্দাজের ভিত্তিতে কিছু একটা ভেবে নেওয়া সেটাও ঠিক নয়। তার জন্যই আমি তোমার কাছে জানতে চাইছি সবটা। কি জানো তুমি ওর পাস্ট? এইটুকুই জানি যে ওর একটা বিয়ে হয়েছিল আগে, ডিভোর্স হয়ে গেছে। তুমি এত কিছু কি করে জানলে? মানে আমি তো এই বিষয় নিয়ে তোমার সাথে কোনোদিন আলোচনা করিনি। কে বলেছে তোমাকে? তুমি হয়তো ভুলে গেছো সূর্য, তোমার সঙ্গে দিদি ভাইয়ের একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই কারণেই দুই ফ্যামিলির মধ্যে অনেক কথাই শেয়ার হয়েছিল। আমরা ওপর জেনেছিলাম যে ছেলের যে ছোট বোন সে ডিভোর্সি, আর আজ যখন চেঁচামেচি হচ্ছিল তখন তোমার মায়ের কথা শুনেও কিছুটা
আন্দাজ করতে পেরেছিলাম। টিয়াটা যে সেই সময় কি মারাত্মক ভুল করে ফেলেছিল। কতটুকু ছিল তখনও? 18, জাস্ট 18 পেরিয়েছে। সেই সময় দুম করে একটা ছেলের প্রেমে পড়ে গেল। আমরা সবাই বলেছিলাম যে ওই ছেলেটা ভালো না, সত্যিও ভালো ছিল না। একেবারে ধান্দাবাজ গুন্ডা টাইপের একটা ছেলে। ওর চোখ ছিল আমাদের পরিবারের টাকা পয়সার দিকে। আর ও দেখেছিল যে টিয়া আমাদের পরিবারের একমাত্র মেয়ে, ব্যাস ভেবেছিল প্রচুর কিছু পাবে। আর টিয়াটাও একেবারে পাগলামি শুরু করে দিল যে না, ওকেই বিয়ে করবে। একেবারে জেদ ধরে বসলো। বাবা খেপে গেল। বাবা বলল যে না, কোনোভাবেই ওই ছেলেটার সাথে টিয়ার বিয়ে দেবে না। তারপর কি? তারপর ছেলেটাও টিয়াকে উস্কাতে শুরু করলো। তোমরা বাধ্য হয়ে বিয়েটা দিয়েও দিলে। কিন্তু বিয়েতে বাবা সেরকম কিছুই ছেলেটাকে দেয়নি। বাবা আন্দাজ করতে পেরেছিল যে ছেলেটা নিশ্চয়ই সেরকম কিছু হাতাবার জন্যই এই বিয়েটা করছে। বিয়ের পর থেকে শুরু হয়ে গেল এটা চাই ওটা চাই করে অশান্তি। তারপর একটা সময় পর টিয়াকে টর্চার করাও শুরু করলো। আমি সোজা ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। ছেলেটাকে বলেছিলাম যে বেশি বার বেরো না, তাহলে কিন্তু তোমাকে পুলিশের কাছে দিয়ে দেবো। সেই ঘটনার পর ছেলেটা সেরকম ডিস্টার্ব করেনি, কিন্তু টিয়া যেন নিজের মধ্যে নিজে কেমন বদলে গেল। এ বাড়িতে আমার সঙ্গে ছাড়া ওর কারোর সঙ্গে সেরকম কোনো কথা হয় না। আসলে ওর মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে গেছে। ও না সেরকম করে কাউকে বিশ্বাস করতে পারে না। একটা ভুল বিয়ের পরিণাম যে কি হতে পারে সেটার উদাহরণ হয়ে রয়ে গেছে টিয়া। আর মা বাবার তো ওকে নিয়ে টেনশনের সীমা নেই। বুঝতে পারছি। আর সেই জন্যেই মা ওকে নতুন করে সংসার করতে বলছে, বিয়ে করতে বলছে। ইস, সত্যি খুব শুনে খারাপ লাগছে গো। আর কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই জন্যই বিয়ের কথা উঠলেই বিরাট অশান্তি হচ্ছে বাড়িতে। আরে এতটুকু একটা মেয়ে কত জটিল জীবন কাটাচ্ছে, একাকিত্বে ভুগছে হয়তো। সূর্য, তুমি বিশ্বাস করো আর নাই করো, এই প্রেম বস্তুটা কিন্তু একেবারে ভালো না, একদম ভালো না। মানে? দেখো প্লিজ, তুমি অন্য কোনোভাবে নিও না। এটা তোমার আর আমার মধ্যে আলোচনা হচ্ছে বলে বলছি। খোলা মনে ভেবে দেখো কথাটা। আমাদের সকলের জীবনে প্রেমই কিন্তু মূল অশান্তির কারণ। তোমার কথাই ভাবো না, দিদিভাইকে তুমি ভালোবেসেছিলে, আর ভালোবেসেছিলে বলেই বিয়ের দিন দিদিভাইয়ের কথা ফেলতে পারোনি, নস্যাৎ করতে পারোনি। আর দিদিভাইকেও দেখো, দুবার ভালোবেসেছে, আর দুবারই কিরকম অশান্তিতে পড়েছে। আর ওদিকে অনির্বাণদাও কিন্তু দিদিভাইকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাটাই কিন্তু ওর মধ্যে অবিশ্বাসটা বাড়িয়ে দিল। আর যদি তুমি আমাকে দেখো, আমিও তোমাকে ভালোবেসে তোমার সমস্ত অবহেলা সহ্য করে চলেছি। আর কতদিন এভাবে চলবে কে জানে। আচ্ছা বলছি, আমার শুতে দেরি আছে, তুমি শুয়ে পড়ো। আমার মনে হয় আলোতে তোমার অসুবিধা হবে, আমি ও ঘরে চলে যাচ্ছি। না 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 না, আমার কোনো অসুবিধা হবে না আলোতে। প্লিজ তুমি যাও না, আমার কাছে থাকো প্লিজ। টিয়া, যা শুনলাম টিয়ার ব্যাপারে তা তো দারুণ ইন্টারেস্টিং। তোমার সঙ্গে এবার একটু ভাব করার চেষ্টা করতে হয় আমাকে নিজের জায়গাটা শক্ত করার জন্য তোমাকে ইউজ করা যেতে পারে। দেখি না একবার চেষ্টা করে তোমার বন্ধু হয়ে উঠতে পারি কিনা। ফোন করব, কিছু যদি ভাবে, এত রাতে কেন ফোন করলাম সেটা যদি জিজ্ঞেস করে। কিন্তু জিজ্ঞেস করবেই বা কেন? নিজেই তো ফোন করেছিল আমাকে। তার বেলা এত রাতে উনি যদি ফোন করতে পারেন, তাহলে আমিও তো জানতে চাইতে পারি কেন ফোন করেছিলেন আমায়। হ্যাঁ, আমি ফোন করে এটাই জিজ্ঞেস করব, এত রাতে কেন ফোন করেছিল, ফোন করার মানেটা কি।
এইভাবে লোকের ঘুম ভাঙাবে? উনি মেজাজ দেখানোর আগেই আমি মেজাজ দেখিয়ে দেবো, তাহলে বেশি ট্যাপে করতে পারবে না বাবুজি। কিন্তু একটা মিস কল দেখেই ফোন করছি, আমাকে আবার হ্যাংলা টাইপের ভাববে না তো? যদি ভেবে বসে আজকের এইসব কথাবার্তার জন্য আমি ফোন করছি, তাহলে? কোনো সেন্স নেই। একটা মানুষ এত রাতে ফোন করেছে, একবার ফোনটা ধরবে না তুমি? স্রোত, তুমি একজন ডক্টর হতে চলেছো, যে কোনো এমার্জেন্সিতে যে কেউ তোমাকে ফোন করতে পারে। তোমার তো একবার ফোনটা ধরে জানা উচিত ছিল কি কারণে আমি তোমাকে ফোন করেছি। তুমি একবার ফোনটা ধরবে না? এটা কি ধরনের অসভ্যতা? কোনো সেন্স নেই মেয়েটার। না, স্বীকার করা যাবে না যে কথা বলতে ইচ্ছে করছিল বলে আমি ফোনটা করেছি, নইলে লাই পেয়ে যাবে মেয়েটা। হ্যালো, ফোন করেছিলেন কেন? ফোন? আমি কেন তোমাকে ফোন করব? ডায়াল লিস্টটা চেক করুন। আমি দেখলাম আমার ফোনে কল এলো, আর সেটা আপনার নাম্বার থেকে। ঘুগনিদা নিশ্চয়ই আপনার ফোন থেকে কল করেনি। স্রোত, তুই না বড্ড বাজে কথা বলো। হয়তো আমার হাত লেগে কল চলে গেছে। মানে আপনি মাঝরাতে নিজের কন্ট্যাক্ট লিস্ট খুলে খেলাধুলো করছিলেন নাকি, যে আঙুল লেগে ফোন লেগে যাবে? আমার যে ইচ্ছে আমি করছি, তোমারটা দেখি। আলবাত আমার কিছু। আপনি মাঝরাতে ফোন করবেন আর বেমক্কা রিং হয়ে কারো ঘুম ভেঙে যাবে, তাতে কিছু না। ও, তুমি ঘুমোচ্ছিলে? তো কেন ঘুমোচ্ছিলে? রাত 1:30টার সময় না যে কোনো স্বাভাবিক মানুষই ঘুমোয়, কিন্তু আপনি তো স্বাভাবিক নন, তাই বুঝবেন না। অথচ কেউ আমাকে বলেছিল যে আমি রাত জেগে পড়াশোনা করি, তাই এটা হলো তার পড়াশোনা করার নমুনা, তাই তো? সে আজ আমার একটু টায়ার্ড লাগছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি পড়ছি কি পড়ছি না তাতে আপনার কি? আপনার তো রেজাল্টটা ভালো হলেই হলো। ঘুমিয়ে পড়েছিলে যখন, তখন উঠে পড়ে ঝগড়া করছো কেন? বেশ করছি। আপনি শহরের লোকজনকে রাত বিরেতে ফোন করে ডিস্টার্ব করবেন, আর আপনাকে কেউ কিছু বলবে না নাকি? একদম বেশি কথা বলবে না। আমি কাউকে ফোন করিনি, আমি শুধু তোমাকে ফোন করেছি। এই যা, মুখ ফসকে সত্যিটা বেরিয়ে গেছে। এই তো, তার মানে আপনি আমাকেই ফোন করছিলেন। এই হাত লেগে ফোন হয়ে যাওয়াটা বাজে কথা, তাই তো? এখন প্রশ্ন হলো, আপনি আমায় কেন ফোন করছিলেন? তার আগে তুমি বলো, তুমি এত রাত জেগে কি করছিলে? সেটা আমি আপনাকে বলবো কেন? বলবে না নাকি বলতে পারবে না, কোনটা? বলতে পারবো না কেন? বলতে না পারার মতন কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। আসলে তোমার ঘুমটা আসছিল না, শোকে মুহ্যমান হয়ে আছে কিনা তাই। কেন কেন? আমার শোক হবে কেন? হবে না? আমাদের বাড়িতে লাফাতে লাফাতে তুমি চলে এলে, তারপর কোণে সেজে বসলে। ভেবেছিলে তো বিদেশে সেটেল করা একজন ডক্টরের সঙ্গে বাবা তোমার সম্বন্ধ করেছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে, তারপর বিয়ে করে সোজা আমেরিকা চলে যাবে। কিন্তু বাবা তো তোমার সব আশায় জল ঢেলে দিল, তাই শোকে কাতর হয়ে তোমার ঘুম আসছে না। এ হে, আপনি একেবারে ভুল চিনেছেন আমাকে। আমি তো আঙ্কেলকে বলবোই ভাবছিলাম আপনার বদলে সৌভিকের সাথেই আমার বিয়েটা ঠিক করতে। আমার খুব পছন্দ হয়েছে ওই সৌভিককে, আর আমি ঠিক করেছি আমি ওর সাথেই প্রেম করব। আঙ্কেলের কাছ থেকে তো ওর নাম্বারটা নিয়েই নিয়েছি। কাল আমার ওর সাথে মিট করার আছে। বলতে পারেন সেই এক্সাইটমেন্টেই আমার ঘুম আসছিল না। এখন আপনাকে বলতে পেরে যে আমার কি ভালো লাগছে, খুব শান্তি হচ্ছে। এবার আমি ঘুমোতে চললাম। টাটা, গুড নাইট। কি? সৌভিককে বিয়ে করবে? সাত কত নির্লজ্জ মেয়ে একটা। সর্বনাশ, কি সব বলে দিলাম, একটাও তো সত্যি নয়। যাকে যা হওয়ার হবে, हम भी नहीं छोड़ेंगे। কি ব্যাপার? উফ, টিয়ার এই না কুচু ব্যাপারটা দেখলেই গা পিত্তে একেবারে চলে যায়। তাও যদি জানতাম যে ধোয়া তুলসী পাতা। এত কেলেঙ্কারি ঘটিও
ও যে কি করে এত অহংকার নিয়ে থাকতে পারে বুঝি না। কি মতলবে? কোনো মতলব কি হতেই হবে? আমি তোমাকে যতদূর চিনি তুমি কোনো মতলব ছাড়া কিছু করবে বলে তো আমার মনে হয় না। ভেতরে আসবো নাকি চলে যাব? ইচ্ছে হলে এসো। এই অপমানগুলো আমার মনে গেঁথে থাকছে সব টিয়া। কোনোদিন যদি আমার সময় আসে আমিও দেখে নেব তোমাকে। তার আগে আমাকে নিজের জায়গাটা পোক্ত করতে হবে। টিয়া, আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই। তুমি আমাকে একটুও পছন্দ করো, বিশ্বাস করো না। তারপরেও আমি নিজে থেকে তোমার কাছে এলাম। কেন জানো? আমাকে জ্বালাতন করতে, আমার পেট থেকে কথা বের করতে, আমার পাস্ট নিয়ে ঘাঁটাঘাঁটি করে কেচ্ছা খুঁজতে। এছাড়া তুমি আর কেনই বা আসবে? না টিয়া, তুমি একটা কথাও ঠিক বললে না। আমি জানি তুমি কথাগুলো কি কারণে বললে, কিন্তু এখন তুমি একটা কথাও ঠিক বললে না। টিয়া, আমি এসেছি তার কারণ, দেখো, যে কোনো কারণেই হোক না কেন এই বাড়িতে আমি যেই মানুষটার সঙ্গে সম্পর্কের কারণে বাস করছি সেই মানুষটা তোমাকে বড্ড ভালোবাসে, তোমার কথা খুব ভাবে, তোমাকে নিয়ে দুশ্চিন্তা করে। তাই আমি তোমার কাছে এলাম জানার জন্য যে তুমি কেমন আছো। এক মিনিট। ছোড়দা আমাকে নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করেছে? না না, ডিসকাস যাকে বলে তা করেনি, কিন্তু আমি তো বুঝতে পারি আমার পাশেই যে মানুষটা বাস করে তার মনের অবস্থা আমি বুঝতে পারবো না। সূর্যর মনের অবস্থা ভালো নেই টিয়া, তোমাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করছে। তোমাকে ছোড়দা ঠিক কি বলেছে আমার ব্যাপারে? না, যা জানি তার থেকে আলাদা কিছু বলেনি। তবে আমি এইটা জানি টিয়া, এই বাড়িতে তুমিও যদি কাউকে সব থেকে বেশি বিশ্বাস করে থাকো, ভরসা করে থাকো, সেটা সূর্যকে। ইনফ্যাক্ট এ বাড়িতে ছোড়দা ছাড়া আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। কেনই বা কথা বলতে ইচ্ছা করবে গো? আমার বাবা যেন মনে হয় সব সময় আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, আমাকে আমার খুঁতগুলো ধরিয়ে দিচ্ছে। আমার মা তো আমার কথা ভেবে ভেবেই অসুস্থ হয়ে যাচ্ছে। জানো তো, এই বাড়িতে সবার অসুস্থতার জন্য বোধহয় আমি দায়ী। এমা, না না টিয়া, ছি ছি, এরকম কেউ বলে? বলে 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 সবাই বলে। এই বাড়ির কারোর সাথে তোমার সেভাবে ইন্টারঅ্যাক্ট হয় না বলে এই বাড়ির কাউকে তুমি জানো না, চেনো না। এই যে আমার বড়দা, ডোরা বৌদি, আমাকে তো সব সময় জাজ করেই চলেছে। আমি এটা বলছি মানে নিশ্চয়ই আমি ওটা করছি, আমি ওইটা করছি মানে আমার মাথায় কিছু একটা চলছে। কেন আমাকে সবাই এইভাবে জাজ করে? আমার তো নিজের একটা জীবন আছে তো, বলো। আমার মা দিনের পর দিন একটার পর একটা সম্বন্ধ এনেই চলেছে। এই তো কালই একটা বিয়ের সম্বন্ধ এনেছে। তুমি কি জানো ছেলেটা কোথায় যেন একটা থাকে? কোথায় থাকে? আহমেদাবাদে। সেটা আহমেদাবাদে থাকে। জানো তো, মা জানে আমি বিয়ে করতে চাই না, আমি বারবার বলেছি আমি বিয়ে করতে চাই না, তাও এরকম করে। কেন যে করে আমি জানি না। আসলে কি বলতো, মা আমাকে যেভাবে হোক এই বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে চায়। আমি সেটা বুঝতে পারি। সেটা আমি বুঝতে পেরেই আমি আপত্তি জানিয়েছি কি জানাইনি, ব্যাস ডোরা বৌদি সুযোগ পেয়ে গেল। অমনি ডোরা বৌদি ফস করে কি বলে দিল জানো? বললো আমার কারোর সাথে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ আছে, সেই জন্যই আমি বিয়েটা করতে চাইছি না। আমি না কাউকে বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করতে চাই না। আর আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, যথেষ্ট। আর আমি বিয়ে কেনই বা করব?
আমাকে কি বিয়ে করতেই হবে? আমার তো এই বাড়িতে থাকার অধিকার আছে। আমি কেন এই বাড়িতে থাকতে পারবো না? যেভাবে সব চলছে সেভাবে কি সব চলতে পারে না? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আসলে মেয়েদের অবস্থাটাই এমন না। এই না না, আমি কিন্তু তোমার অবস্থার সঙ্গে নিজের সমস্যাটার কোনো তুলনা করছি না। আমি বলছি যে এই মেয়েদের অবস্থার কথা একবার ভেবে দেখো, আমার কথাই ভেবে দেখো না। আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, বোকামি করেছি, কিন্তু সেটার দোহাই দিয়ে আমাকে 2 বাড়ি থেকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়েছে। আমাকে ওই বাড়ি থেকে আমার মা, আমার দাদা, এমনকি আমার দিদি ভাইও আমাকে একরকম তাড়িয়ে দিয়েছে। আর এই বাড়িতেও, সরি টু সে, বলছি বলে রাগ করো না, এই বাড়ির লোকজনও কিন্তু সেটাই চেষ্টা করেছে। আসলে মেয়েদের না কোনো বাড়িতেই কোনো অধিকার থাকে না, কখনো এর দুয়ারে কখনো তার দুয়ারে এভাবে আশ্রয় খুঁজে বেড়াতে হয়। দেখো টিয়া, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, তবে তোমার যদি কখনো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় বা একা লাগে, তখন তুমি আমাকে ডাকতে পারো বা আমার কাছে চলে আসতে পারো। তুমি ভালো আছো দেখলে সৌর্যরও ভালো লাগবে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। মনে হচ্ছে টিয়ার মনের বরফটা একটু হলেও গলাতে পেরেছি। সত্যি যদি পেরে থাকি তাহলে তোমাকেই আমি আমার পাসপোর্ট করব। তুমিই হবে সৌর্যের মন আমার দিকে ফেরানোর টিকিট। মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই মিষ্টি, মিষ্টি। কি হয়েছে বিক্রম, এত হাত ডাক করছো কেন? আরে দরকারি কথা আছে তোমার সাথে, এদিকে এসো। বিক্রম আমি রান্না বসে এসেছি, রাইস রোদ সব এক্ষুনি বেরোবে, তোমার জল খাবার দেওয়া হয়নি, অনেক কাজ আমার হাতে। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি কাজটা সেরে আসছি। আরে বাবা, কাজ বাজ পরে হবে, একটা খুব জরুরি কথা আছে, শোনো না আমার কথা। কি হয়েছে বিক্রম, তুমি এরকম করছো কেন? ডাক্তার ফোন করেছিল, কিছু বলেছেন? খারাপ কিছু বলেছেন? ডক্টর তৌসিফ ফোন করেছিল। কেন? আমি কিন্তু খুব টেনশনে আছি বিক্রম, প্লিজ বলো, তোমার অপারেশনটা হবে তো? হবে হবে, আর খুব তাড়াতাড়ি হবে। মানে কত তাড়াতাড়ি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। মানে আসলে উনি অপারেশনটা করার পর আমার কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা মনিটর করতে চান। মানে তুমি ভাবতে পারছো, মানে শুধু অপারেশন করবে এরকম না, মানে যতদিন উনি এখানে আছেন ততদিন, মানে যতদিন না নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছি ততদিন সবটা মনিটর করতে চান। মানে এত বড় একটা ডাক্তার আমার জন্য কতটা এফর্ট দিচ্ছে মিষ্টি। ও তাই বলো, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, তুমি এমন করছিলে দেখে খারাপ কিছু ভেবে ফেলছিলাম। কিন্তু সত্যি বিক্রম, আমারও মনে হয় যে সত্যি আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এত ভালো একজন ডাক্তারের সন্ধান পেয়েছি। হ্যাঁ, এখন যেরকম ভাবে উনি বলছেন সেরকম ভাবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে ফেলতে হবে। ঠিক যেরকম ভাবে বলছেন ঠিক সেরকম ভাবে ওনার দেওয়ার টাইমটা আমাদেরকে ফলো করতে হবে মিষ্টি। হ্যাঁ, তা তো করতেই হবে। আচ্ছা, উনি জানিয়েছেন কিছু কত তাড়াতাড়ি? বা তাড়াতাড়ি মিষ্টি, খুব খুব তাড়াতাড়ি। বিক্রম তুমি খুলে পরিষ্কারভাবে বলছো না কেন সবটা? উনি কিছু বলেছেন, কোনো ডেট দিয়েছেন? আরে উনি তো বলছেন কালকেই ভর্তি হয়ে যেতে, যাতে সব রকম মেডিকেল টেস্ট ফেস্ট সব করে নিয়ে কাল, মানে ওই 2-1 দিনের মধ্যে যাতে উনি সার্জারিটা করে ফেলতে পারেন। সে কি, কালকেই বলেছেন? তুমি এরকম করছো কেন? মানে তুমি চাও না আমি নিজের পায়ে আবার উঠে দাঁড়াই? মিষ্টি, মিষ্টি দেখো, একবার যখন এই অফারটা এসছে আমি আর হারাতে চাই না। আরে বাবা, ডক্টর তৌসিফ এখানে থাকে না মিষ্টি, উনি বিদেশে থাকেন। এটা আমার লাক যে উনি অনির্বাণের বন্ধু, আর আমরা অনির্বাণের কাছের লোক বলেই উনি এতটা এফর্ট দিচ্ছেন আমাদের প্রতি, আর কোনো কারণ নেই।
দেখো তোমরা যদি কেউ এর মধ্যে বাধা দাও বা মানা করো, আমি কিন্তু শুনবো না, আমি একদম শুনবো না। মানে ডক্টর তৌসিফের কথা আমি একদম অক্ষরে অক্ষরে পালন করে আমি কালকেই ভর্তি হয়ে যেতে চাই। কিন্তু বিক্রম, টাকা পয়সার ব্যাপারটা, সেটা কি করে এত তাড়াতাড়ি জোগাড় হবে? তোমায় বলেছি তো, বলিনি? আরে হসপিটালের একটা ফান্ড আছে, বুঝলে? মানে এটা আমাকে অনির্বাণ বলেছে, অনির্বাণ এবং ডাক্তারও বলেছে যে এই আমার মতন এই যে চ্যালেঞ্জিং কেসগুলো যেগুলো আছে না, এইগুলোতে ওরা পুরোপুরিভাবে ফান্ডিং করে, পুরোপুরিভাবে, একটা পয়সা খরচা করতে দেয় না, শুধুমাত্র সহযোগিতা করতে হবে আমাদের, আর কিচ্ছু না। সে না হয় বুঝলাম হসপিটালে কোনো খরচ লাগবে না, কিন্তু একটা আনুষঙ্গিক খরচ তো আছে বিক্রম। অপারেশনের পরে তোমার দেখভাল করাটা একটা বড় ব্যাপার। তোমাকে হয়তো কিছুদিন হসপিটালে থাকতে হতে পারে, বাড়িতে আসার পর তোমার ভালোভাবে দেখভাল করার জন্য একজন নার্স রাখতে হতে পারে। সেই খরচাগুলো কিভাবে আসবে? আর অপারেশন বাদ দিয়ে বাকি যা আছে সবই তো আমাদের দায়িত্ব, বলো? রায়ের অপারেশনের পর তো তুমি দেখলে যে অপারেশনের পরে কেয়ারে, ওর ওষুধে কতটা টাকা বেরিয়ে গেল। এখনই আবার তোমার অপারেশনের খরচ আমি কিভাবে জোগাড় করব? আমাকে একটু ব্যাংকে যেতে হবে, দেখতে হবে কোনো লোন টোন পাওয়া যায় কিনা। সবটা তাড়াতাড়ি হবে? মানে অসাধারণ, অসাধারণ তো ব্যাপারটা। মানে মানে ওর অপারেশনটা ইম্পর্টেন্ট হয়ে গেল, আমারটা ইম্পর্টেন্ট না। আমার টেক কেয়ার করা বা আমার ব্যাপারে আমার খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট না। ও সব কিছু ওর জন্য হতে পারে, ওর জন্য টাকা খরচা হতে পারে, ওর খেয়াল রাখা হতে পারে, কিন্তু আমার জন্য কিছুই না, তাই তো? বাহ, অসাধারণ তো। মানে আমার উঠে দাঁড়ানোটা কোনোভাবে ইম্পর্টেন্ট না তোমার কাছে, তাই তো? অবুঝের মতো কথা বলো না বিক্রম। তোমার অপারেশনটা এই মুহূর্তে আমার জন্য যে সব থেকে জরুরি সেটা তুমি জানো। এতদিন শুধু ঠাকুরকে ডেকেছি আর চোখের জল ফেলেছি। আজ যখন সত্যিকারের ঠাকুর একটা উপায় দিয়েছে, আমি সেটাকে হেলায় হারাবো না, সেটা আশা করি তুমি বোঝো। তাহলে কেন হেজিটেট করছো তুমি মিষ্টি? হ্যাঁ, তা কালকে ভর্তি হয়ে যাই না আমি, অসুবিধাটা কোথায়? তুমি টাকার ব্যবস্থা করতে থাকো, আর এদিকে আমার মেডিকেলে যা যা লাগে, যা যা টেস্ট আছে সেগুলো হতে থাকুক না। টাকা কি মুখের কথা খুঁজতে না খুঁজতেই জোগাড় হয়ে যাবে বিক্রম? তার উপর তুমি স্রোত, রায় কাউকে কিছু বলতে দিচ্ছ না। আমার একার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই করব, কিন্তু আমাকে 7টা দিন একটু সময় দাও। তুমি ডক্টর তৌসিফের সঙ্গে কথা বলো না এই সমস্যাটা নিয়ে। উনি কি 7টা দিন মাত্র একটু অপেক্ষা করতে পারবেন না? মানে তুমি বলছো যে আমি 7 দিন ওয়েট করতে বলবো ডাক্তারকে? ডাক্তার অপারেশন করতে চাইছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে ডিলে করার চেষ্টা করবো। মানে এখানে ডাক্তারের কি স্বার্থ আছে বলো তো? হ্যাঁ, মানে উনি অপারেশন করার জন্য বলছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে 7 দিন ডিলে করিয়ে দেবো, তাই বলছো তুমি? কোন সার্জারির কথা বলছো? দাদা ভাই, তুই এখানে কি করছিস? মানে আমি এটা বুঝতে পারছি না, তুই ঘরে ঢুকে আসলে কি করে? তুই পারমিশন নিয়েছিস ঘরে ঢোকার? দেখছিস তো আমি আর মিষ্টি একটা পার্সোনাল কথা বলছি, আমাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? আর এরকম না জিজ্ঞেস করে কেন ঘরে ঢুকে আসিস? এরকম মানে মানে আমি পঙ্গু বলে তুই সর্বে সর্বা এখানে নাকি? বিক্রম, কি যাতা বলছো তুমি? রাই, আমি বেরোচ্ছিলাম। মা রান্নাঘরে বৌমনকে দরজা বন্ধ করে ধর। সরি। দরজা খোলা থাকার হলে খোলা থাকবে। আমি মিষ্টির সাথে এখন এখানে কথা বলছি, আর এটা আমাদের পার্সোনাল টক। তুই দরজা খোলা রেখে চলে যা। বিক্রম, আমরা পরেও কথা বলতে পারি। চলো রাই, আমি দিয়ে দিচ্ছি দরজাটা। মিষ্টি, একটা কথা শুনে রাখো, ওকে কি বলবে আর না বলবে সেটা পুরোপুরি তোমার উপরে, আর ভেবে চিনতে বলবে। সুস্থ হওয়ার এটা আমার কাছে শেষ সুযোগ।
আমি কিন্তু এটা কোনোভাবে হারাবো না, মনে থাকে জানো।